আমরা এবার এই ইলাস্ট্রেশন 60টা করি। ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ স্বাস্তিক লিমিটেড অ্যাজ অ্যাট 31st March 2020 প্রিপেয়ার ইটস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে এই ইয়ারের এই স্বাস্তিক লিমিটেডের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, ওই একই ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে শেয়ার ক্যাপিটাল, আর একটুখানি দেখে নিই কোনটা, এটা হচ্ছে কারেন্ট ইয়ার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তাহলে শেয়ার ক্যাপিটাল হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। দেখ এইখানে নোট আছে, নোট নাম্বার 1, নোট নাম্বার 2, তার মানে এইটার ব্রেকআপটা ঠিক এইখানে দেওয়া আছে। নোট নাম্বার 1, নোটস টু অ্যাকাউন্টস পার্টিকুলার। নোট নাম্বার 1 শেয়ার ক্যাপিটাল, কী কী শেয়ার ক্যাপিটাল আছে? দুটো, একটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। এর এত টোটালটা দিবি 7 lakhs আর 5 lakhs, এখানে 7 lakhs এখানে 5 lakhs, আর এটা হচ্ছে তার ব্রেকআপ। এই জন্য নোটস টু অ্যাকাউন্টসটা এখন ইউজ করা হচ্ছে, যাতে নাকি ব্যালেন্স শিটের যে সাইজটা সেটা বড় না হতে পারে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, নোট নাম্বার 2, তার মানে 2,50,000। এটার মধ্যে কী কী আছে দেখে নিই। জেনারেল রিজার্ভ, আর এটা হচ্ছে সারপ্লাস, দ্যাট ইজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কারণ যে আমাদের শিডিউল 3 সেই অনুযায়ী যেরকম ব্যালেন্স শিটের ফরম্যাট চেঞ্জ হয়েছে, সেরকমভাবে আমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লসেরও ফরম্যাট চেঞ্জ হয়েছে। আগে যেটা ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখন সেটা হয়েছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা যেটা রয়েছে, এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা দিয়ে আমরা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব ফান্ড ফ্রম অপারেশনসটাকে ক্যালকুলেট করার জন্য। আর আমরা এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে নর্মাল ওয়েতে করতে পারি কেন? কারণ সেটা হচ্ছে আমার কাছে একটা ওয়ার্কিং। ঠিক আছে, নেক্সট নন কারেন্ট লাইবিলিটিস মানে কি? লং টার্ম লাইবিলিটিস। সেটা কি? লং টার্ম বরোইংস 3, এর মধ্যে কি আছে? এর মধ্যে দেখ 3 নম্বর 9% ডিবেঞ্চার আছে, 2,50,000, এটা আছে। কারেন্ট লাইবিলিটিস শর্ট টার্ম প্রভিশন 4, এর মধ্যে কী কী আছে? ডেটা, এটা শর্ট টার্ম প্রভিশনের মধ্যে প্রভিশন ফর ট্যাক্স আছে 50,000, 25,000। ঠিক আছে, পুরোটা হয়ে গেল। স্টাডিটা আমরা সুন্দর মতন করতে পারলাম, ইন্টারপ্রিট করতে পারলাম। এবার আমরা অ্যাসেটে যাব। প্রথমে আছে নন কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ট্যাঞ্জিবল অ্যাসেট, মেশিনারি। কিছু নেই তো ডিরেক্টলি এখানে বসে গেছে, কারণ থাকলে নোট থাকতো। তারপরে হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, তারপরে লং টার্ম ইনভেস্টমেন্ট। কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলসে 5 আছে, 5টা এখানে দেখে নিই। নোটস টু অ্যাকাউন্টসের মধ্যে ডেটাস লেস প্রভিশন ফর ডাউটফুল ডে, দ্যাট ইজ 1,88,000। এইটা হচ্ছে তার এগেনস্টে পিভিডিটি, বোঝা গেল? আর ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্সেস, এটা যেহেতু এখানে শর্ট টার্ম কোনো রকম মার্কেটেবল সিকিউরিটিস নেই, তার মানে এখানে আমরা ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে এই ফিগারটা লিখবো, এই ফিগারটা, আর ক্লোজিং এই ফিগারটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার আমরা কি করব, এটা যেহেতু ভালো করে পড়ে নিলাম, এবার তার যে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলো রয়েছে সেই অ্যাডজাস্টমেন্টসগুলো আমরা একবার পড়ে নেব। কী বলেছে? অল ডেটাস আর গুডস, তার মানে ডেটাস রিলেটেড অ্যাডজাস্টমেন্টস আছে। ঠিক আছে, আমরা এখানে টিক করে দিলাম, পরে যা করতে হবে সেটা পরে ডিসকাস করে করব। মেশিনারি কস্টিং 1 lakh, on which depreciation charge was 70,000, was sold at a profit of 20% on book value. Depreciation charge during the year amounted to 70,000। বাপরে বাপ, কত কনফিউজ করলো। ঠিক আছে, যখন আসবে তখন বুঝবো, কিন্তু একটা কাজ করবো, এখন মেশিনারি অ্যাকাউন্টে আমরা টিক করে দেবো, যাতে নাকি আমরা বুঝতে পারি এটা রিলেটেড অ্যাডজাস্টমেন্টস আছে। নেক্সট আর কি আছে? প্রেফারেন্স শেয়ারস ওয়ার রিডিমড অ্যাট পার। ঠিক আছে, অন 31st March 2020। একটা জিনিস মাথায় রাখবি, যখনই কোনো স্পেসিফিক ইম্পর্টেন্ট ওয়ার্ড পাবি আর ডেট পাবি, সেগুলোকে আন্ডারলাইন করবি। ঠিক আছে, ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু কীগুলো। তাহলে আজকে এইটা যেহেতু প্রেফারেন্স, তাই প্রেফারেন্সে টিক করে দে। ডিবেঞ্চার ওয়ার রিডিমড অন এত, যাই হোক পরে পড়বো, তো ডিবেঞ্চারে টিক করে দে। ঠিক আছে, নেক্সট এবার ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড অন প্রেফারেন্স শেয়ার্স অ্যান্ড ওয়াজ পেড আউট অফ জেনারেল রিজার্ভ। এবার বলেছে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছে প্রেফারেন্স শেয়ার্সদের জন্য, সেটা কোথা থেকে পেমেন্ট হয়েছে? জেনারেল রিজার্ভ থেকে পেমেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে জেনারেল রিজার্ভে আমি টিক করে দিলাম। তারপর হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট কস্টিং 60,000 ওয়াজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20%। তারপর নন কারেন্ট ইনভেস্টমেন্টটাকে টিক করে দে। নন কারেন্ট ইনভেস্টমেন্ট কোথায় আছে? এই জায়গাটায় আছে, টিক করে দে। নেক্সট কী আছে লাস্টে? প্রভিশন ফর ইনকাম ট্যাক্স মেড ওয়াজ 50,000। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স মেড 50,000, তার মানে প্রভিশন ফর ট্যাক্স যেটা রয়েছে সেটা আমরা টিক করে দিলাম এই। ঠিক আছে, তার মানে যেই লেজার অ্যাকাউন্ট রিলেটেড অ্যাডজাস্টমেন্টস আছে সেগুলো আমরা টিক করে দিলাম। এবার আমরা কীভাবে মুভ করবো সামসটাকে, একদম ওপর থেকে নিচ থেকে আসতে থাকবো। ঠিক আছে, তো আমরা এটা লিখে নিলাম, স্বাস্তিক লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2020। পার্টিকুলার অ্যামাউন্ট অফ ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেভাবে আমরা করি আর কি, ফান্ড ফ্রম অপারেশন, আর একটা হচ্ছে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমরা ফার্স্টে করি, ওখানে আমরা দেখতে পাচ্ছি উপরে কী আছে? শেয়ার ক্যাপিটাল। তো শেয়ার ক্যাপিটালে এখানে আমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর একটা হচ্ছে 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো আমাদের শেয়ার ক্যাপিটালটা যখন করবো, ফার্স্টে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালটা করবো, সেটা ছিল কত? 2 lakhs, হলো কত? 6 lakhs, তার মানে 4 lakhs আরও এসছে বিজনেসে টাকা। কীভাবে? ইস্যু অফ ইকুইটি শেয়ারের মাধ্যমে। একটা ফিনান্সিং অ্যাক্টিভিটিতে পজিটিভ ওয়েতে আসবে।
তাহলে আমরা এখানে লিখে দিলাম ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলে 4 লাখ। ঠিক আছে, এবার নেক্সটটা দেখি। নেক্সট কি বলা আছে, শেয়ার ক্যাপিটালের মধ্যে আবার এখানে আছে 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। প্রথমে ছিল কত 3 লাখ, আর এখন হয়েছে কত 1 লাখ, তার মানে 2 লাখ রিডিমড হয়েছে। ঠিক আছে, আবার এটার এগেনস্টে অ্যাডজাস্টমেন্টস আছে, দেখি কি অ্যাডজাস্টমেন্ট। প্রেফারেন্স শেয়ারস ওয়ার রিডিমড অ্যাট পার অন 31 মার্চ 2020। দেখ এই জায়গাটায় কি প্রেফারেন্স শেয়ারের অ্যাডজাস্টমেন্টসটা দিয়েছে। আজকে 31 মার্চ 2020, ঠিক আছে, তাহলে এটা স্টার্ট হচ্ছে 1/4/19-এ। এখানে প্রেফারেন্স শেয়ারস কত ছিল 3 লাখস, ঠিক আছে বলেছে, আর এখানে রয়েছে কত 1 লাখস, তার মানে 2 লাখ রিডিমড হয়েছে। আর এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছে যে এই যে যেটা রিডিমড হয়েছে, এই রিডেমশনটা হয়েছে একদম 31 মার্চ 2020-তে। ঠিক আছে, তাহলে এইটার ওপর সারা বছরের কি করতে হবে, ডিভিডেন্ড, শেয়ার্সের ওপর সবসময় ডিভিডেন্ড পে করতে হয়। ঠিক আছে, তাহলে এইটার ওপর আমাদেরকে কি করতে হবে, ডিভিডেন্ড দিতে হবে। ঠিক আছে, আর এইখানে 2 লাখস কী হলো, আউটফ্লো হলো, তার জন্য একটা ফিনান্সিং অ্যাক্টিভিটিতে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার্স বলে এসে পড়বে। ঠিক আছে, বুঝতে পারলি? রিডেমশনই শেষ নয় প্রেফারেন্স শেয়ার্সের এগেনস্টে, দেখ আরেকটা অ্যাডজাস্টমেন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড অন প্রেফারেন্স শেয়ার্স অ্যান্ড ওয়াজ পেড আউট অফ জেনারেল রিজার্ভ। তার মানে এবার জেনারেল রিজার্ভের সাথেও লিঙ্ক করা আছে। জেনারেল রিজার্ভ কত ছিল, ওপেনিং ব্যালেন্স 186, 150, দেখ ভালো মতন বোঝাচ্ছি। তার মানে এখানে জেনারেল রিজার্ভটাকে লেখ, এইখানে জেনারেল রিজার্ভের যে ওপেনিং ব্যালেন্স ছিল সেটা কত ছিল 186,000, আর এইখানে এসছে কত 150,000। কথাটা বুঝতে পারলি? তো তার মানে আজকে যে জেনারেল রিজার্ভটা যে কমেছে তার পেছনের একটা কারণ হচ্ছে ডিভিডেন্ড পেড। ভালো মতন বুঝবি, আজকে যদি এইখানে এটা না বলতো যে প্রেফারেন্স শেয়ার্সের উপর যে ডিভিডেন্ডটা পে হয়েছে সেটা জেনারেল রিজার্ভের থেকে দেওয়া হয়েছে, এটা যদি না বলতো তাহলে কিন্তু আমরা পিএল এর ডেবিট সাইডে বসিয়ে দিতাম, কিন্তু এখানে বসাবো না, কারণ এই ফান্ডের থেকে কিন্তু পেমেন্টটা করা হয়েছে প্রেফারেন্স শেয়ার্সের ডিভিডেন্ডটা। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? তাহলে এটা ডিক্রিজ হয়েছে কত দিয়ে রে, 36,000। বুঝতে পারলি? এবার একটা কাজ কর, এই 3 লাখসের ওপর প্রেফারেন্স শেয়ারের পার্সেন্টেজ কত, সমস্ত দিক দিয়ে ম্যাচ করবে 3 লাখসের ওপর, কারণ এটা তো সারা বছরের আসবে। 12% কত আসে, 36,000 আসে ডিভিডেন্ড। তার মানে এই যে 3 লাখসের ওপর যে 12% ডিভিডেন্ড, দ্যাট ইজ 36,000 ডিভিডেন্ড হলো প্রেফারেন্স শেয়ারের ওপরে। আর এই 36,000টা কোথা থেকে নেওয়া হলো, জেনারেল রিজার্ভের থেকে নেওয়া হলো। তাই জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স কত ছিল 186, সেখান থেকে 30,000 কী হলো, মাইনাস হলো এই ডিভিডেন্ডটা পে করার জন্য। তাই এখন ব্যালেন্স কত 1,50,000। কথাটা বুঝতে পেরেছিস তো? কোনো রকম অসুবিধা নেই? আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, আমরা ডিভিডেন্ড পেড বলে একটা লিখবো, আরেকটা হচ্ছে রিডেমশনস অফ প্রেফারেন্স শেয়ার্স বলে লিখবো। করি, এইবার এখানে লিখব রিডেমশন অফ 12% প্রেফ শেয়ার 2 লাখস, যেহেতু টাকা বেরোলো। ঠিক আছে, নেক্সট ডিভিডেন্ড পেড বলে আসবে 36,000, কিন্তু এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এন্ট্রি আসবে না, যেহেতু নাকি এটা পেমেন্ট হয়েছে জেনারেল রিজার্ভের থেকে, আমরা ওয়ার্কিংস থেকে দেখে নিয়েছি। ঠিক আছে, আর যদি না বলা থাকতো তাহলে এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এসে পড়তো। ঠিক আছে, তো আমি একটা অ্যাকাউন্ট খুলে তোদেরকে দেখিয়ে দিই। এখানে জেনারেল রিজার্ভ কত ছিল, জেনারেল রিজার্ভের এখানে পুরো ওয়ার্কিংটা দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। জেনারেল রিজার্ভ কত ছিল, ওপেনিং ব্যালেন্স 1,86,000, ক্লোজিং ব্যালেন্স কত 1,50,000। তাহলে আজকে যে জেনারেল রিজার্ভটা কমলো, কীভাবে কমলো, জেনারেল এই যে প্রেফারেন্স ডিভিডেন্ড যেটা 36,000 এটা পেমেন্ট করার ক্ষেত্রে, তাহলে এইখানে এসছে প্রেফ ডিভিডেন্ড। ঠিক আছে, কত এসছে 36,000। মনে করে দেখ আজকে আমরা এইটা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে করতাম, তার মানে ওইটা কী বোঝাতো যে আজকে প্রেফারেন্স শেয়ার্সের যে ডিভিডেন্ডটা, সেই ডিভিডেন্ডটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়ে গিয়ে পেমেন্টটা করছি। কিন্তু এইখানে যেহেতু এটা জিআর থেকে পেমেন্ট হয়ে যাচ্ছে, তাই কিন্তু এই প্রেফারেন্স ডিভিডেন্ড আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে কিন্তু আর আসবে না। কথাটা বুঝতে পেরেছিস? এবার বুঝতে পেরেছিস এটা অ্যাকাউন্টে, এইটা যেটা এখানে করেছি সেটাই এখানে করলাম। ক্লিয়ার? আর এখান থেকে দেখ পুরো ম্যাচ করেই গেল, 1,86,000, 1,86,000, তার মানে জেনারেল রিজার্ভে যে অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম সেটাও ক্লোজ হয়ে গেল। কোনো অসুবিধা? চল এবার পরেরটা দেখি। তাহলে আমরা শেয়ার ক্যাপিটাল কমপ্লিট হয়ে গেল, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার্স, এবং সেটা রিলেটেড যে দুটো অ্যাডজাস্টমেন্টস ছিল সেই দুটো অ্যাডজাস্টমেন্টসও করে ফেলেছি, এইটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর
আমরা করব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও দেখতে পাচ্ছি নোটস টু অ্যাকাউন্টসে 2 নাম্বার এলাম, দেখলাম জেনারেল রিজার্ভ, এর মধ্যে জেনারেল রিজার্ভের অ্যাডজাস্টমেন্টস কমপ্লিট হয়ে গেছে, লেজার অ্যাকাউন্টে ম্যাচ করে গেছে, তো এটা নিয়ে আর ভাবার নেই। সারপ্লাস অর্থাৎ এইটা যেটা আছে দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ওপেন করতে হবে ফান্ড ফ্রম অপারেশনটা বার করার জন্য। তাহলে এটার ব্যালেন্স কত আছে, এটার হচ্ছে ওপেনিং 1,39,000 আর ক্লোজিং হচ্ছে 1,00,000, আর দুটোই পজিটিভ, তার মানে ক্রেডিট সাইডে ওপেন, ডেবিট সাইডে ক্লোজ। তাহলে এদিকে ওপেন করলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম, বাই ব্যালেন্স বিডি বলে 1,39,000, আর এইখানে ক্লোজ করলাম টু ব্যালেন্স সিডি বলে 1,00,000। ঠিক আছে, হয়ে গেল, ওপেন করে রাখলাম। তো তার মানে আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হয়ে গেলে। এবার আসবে আমার লং টার্ম বরোইংস, দ্যাট ইজ নোটস টু 3। তার মানে এইখানে, তার মানে 9% ডিবেঞ্চার, আবার এখানেও অ্যাডজাস্টমেন্টস আছে। ঠিক আছে, কী অ্যাডজাস্টমেন্টস আছে, এই যে ডিবেঞ্চার এইটা। ঠিক আছে, আগে তাহলে একটা কাজ করি, ডিবেঞ্চারের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিই। এই ধরনের জিনিসগুলোকে ঠিকঠাক মতনভাবে কন্ট্রোল করতে গেলে একটা জিনিস মনে রাখবি, যে লেজার রিলেটেড অ্যাডজাস্টমেন্টস থাকবে, বেস্ট ওয়ে টু ডিল সেটা হচ্ছে সেটা রেসপেক্টে একটা লেজার অ্যাকাউন্ট ওপেন করে নিবি, তাহলে কনফিউজ হবি না। তাহলে আমরা 9% ডিবেঞ্চার এখানে টি ফর্মে লেজার অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। এবার যে অ্যাডজাস্টমেন্টসটা আছে সেই অ্যাডজাস্টমেন্টসটা পড়বো আর বোঝার চেষ্টা করবো কী বলেছে। তো এখানে বলেছে ডিবেঞ্চার্স ওয়ার রিডিমড অন 1st January 2020 অ্যান্ড ইকুইটি শেয়ারস আর ইস্যুড অন 1st April 2019। এটা তো রিলেটেড, ইকুইটি শেয়ার রিলেটেড। ডিবেঞ্চার ওয়ার রিডিমড অন 1st January 2020। ঠিক আছে, তো একটা জায়গায় একটা কাজ করি, তার মানে আমরা যেহেতু রিডিম করছি সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আমরা ওয়ার্কিংটা করেই নিই। তাহলে এইটা কবে, 31 March 2020, আর এটা হচ্ছে 1/4/19, আর এটা রিডিমড হয়েছে 1st January 1/1/2020। ঠিক আছে, তাহলে এইখানে ওপেনিং কত ছিল, 2,50,000। ঠিক আছে, এইখানে রিডিমড হলো কত, 50,000। ঠিক আছে, তার জন্য ক্লোজিং কত, 2 lakhs। তাহলে এতটুকুনি পর্যন্ত সময়ের জন্য ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে। আজকে কত, 9% হচ্ছে ইন্টারেস্ট রেট, দ্যাট ইজ 9% ইন্টু কতদিন হয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 9 months, 9 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, আর এইখান থেকে হচ্ছে গিয়ে 3 months, তাহলে এইখান থেকে এটা কত হয়ে গেল, 2 lakhs হয়ে গেল, কারণ 2,50,000 মধ্যে যদি 50,000 রিডিমড হয় তাহলে এইখান থেকে হয়ে গেল 2 lakhs। ঠিক আছে, 2 lakhs-এর ওপর 9% ইন্টু 3/12, বুঝতে পারলি? তাহলে এইখান থেকে ইন্টারেস্ট, আর এই ইন্টারেস্ট আলটিমেটলি পেমেন্ট করতে হবে, বুঝতে পারলি? আর এইখান থেকে এই 50,000টা ফিনান্সিং অ্যাক্টিভিটিতে রিডেমশন অফ ডিবেঞ্চার বলে দেখাতে হবে, বোঝা গেল? তাহলে এইখানে আসবে 2 ক্যাশ বলে তোর 50,000। ঠিক আছে, তো এটা ম্যাচ করে গেল, 2,50,000। ঠিক আছে, আর এইটার ইন্টারেস্টগুলো ক্যালকুলেট করে নিই এইবার। তাহলে এই পিরিয়ডের ইন্টারেস্ট কত, এইটা, আর এইটার হচ্ছে এইটা, তার মানে দুটোকে যোগ করলে আমি পেয়ে যাবো টোটাল ইন্টারেস্টটা কত, যেটা ডিবেঞ্চারের ক্ষেত্রে পে করতে হবে, আর সেটা হচ্ছে গিয়ে 16,875 প্লাস 4,500, দ্যাট ইজ 21,375। এটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে, আর এটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি। তাহলে এইখানে ডিবেঞ্চার ইন্টারেস্ট বলে অ্যামাউন্ট আসবে 21,375, ব্র্যাকেটের মধ্যে 21,375, তারপর হচ্ছে রিডেমশন অফ 9% ডিবেঞ্চার, সেটা আসবে কত, 50,000, তাও আউটফ্লো অফ ক্যাশ। ঠিক আছে, আর এই অ্যামাউন্টটা প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে এসে পড়বে, টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলে 21,375। ঠিক আছে, তাহলে আমাদের এই লং টার্ম বরোইং, দ্যাট ইজ এই ডিবেঞ্চারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোনটায় মুভ করবো, শর্ট টার্ম প্রভিশন। শর্ট টার্ম প্রভিশন নোটস টু অ্যাকাউন্টসের 4-এ, এটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সটা বোঝাচ্ছে শর্ট টার্ম প্রভিশনস। এখানে বলে যে 25,000 ওপেনিং, ক্লোজিং 50,000, আর এইখানে লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স মেড ওয়াজ 50,000। বুঝবো, এটা আমরা করতে করতে বুঝবো। তাহলে আমরা কি করলাম,
আমরা কি করলাম, প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট একটা ওপেন করে নিলাম এই লেজার অ্যাকাউন্ট, যাতে ভালো মতন আমরা হ্যান্ডেল করতে পারি। আর এখানে ওপেনিং ব্যালেন্স 25,000, ক্লোজিং ব্যালেন্স 50,000, যেটা দেওয়া আছে আমাদের ব্যালেন্স শিটে সেটা আমরা লিখে নিলাম। কিন্তু এইখানে লাস্টে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা কি বলেছে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স মেড, মানে এই প্রভিশনটা তৈরি হয়েছে এই বছর কত অ্যামাউন্ট দিয়ে, 50,000 দিয়ে। ঠিক আছে, তার মানে এইটার জার্নালটা কি আসবে, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু পিএফটি, প্রভিশন ফর ট্যাক্স 50,000, 50,000। ঠিক আছে, তাহলে পিএল এর ডেবিটে এই অ্যামাউন্টটা গেছে, আর পিএফটিতে এইখানে আসবে বাই পিএল অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, কত আসবে, 50,000। বুঝতে পারলি? তার মানে আজকে ছিল 25,000, আরও ক্রিয়েট করা হলো 50,000, ক্লোজিংয়ে এখনও পড়ে রয়েছে 50,000। আর এই যে পিএফটি অ্যাকাউন্টটা মেনটেন করা, সেটা তো ট্যাক্স পে করার জন্য। তার মানে এইখানে যেটা ব্যালেন্সিংয়ে বেরোবে 75,000-এর থেকে, তার মানে যে 25,000 যেটা বেরোলো সেটা হচ্ছে ট্যাক্স পেড, দ্যাট ইজ টু ব্যাঙ্ক বলে পেড ট্যাক্স। কথাটা বুঝতে পারলি? আবার বলি, আর এটা না এরকমভাবেও থাকতে পারতো, ধর আমি তো এটা তো বুঝে নিলি, তার মানে এইটা আমাদের কোথায় এসে পড়বে, এটা এসে পড়বে আমাদের তোর অপারেটিং অ্যাক্টিভিটিতে এসে পড়বে ট্যাক্স পেড বলে, আর এটা এসে পড়বে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পিএফটি বলে, এটা পিএল অ্যাকাউন্টে আসবে। বুঝতে পেরেছিস? করে দিই এটা। তাহলে এখানে আমরা ট্যাক্স পেইড বলে, যেহেতু আউট বেরোচ্ছে তাই 25,000 এখানে করে দিলাম, আর আমরা এখানে, আর এটা কি, টু পিএফটি বলে 50,000 এখানে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ধর এরকম যদি থাকতো, ধর একটা পিএফটি, ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স ধর 25,000, ক্লোজিং ব্যালেন্স 50,000, ঠিক আছে, এটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি, আর এটা হচ্ছে সিডি। এবার যদি বলে দিত যে এই বছরের ক্রিয়েট হলো, ঠিক আছে, 40,000 দিয়ে, তাহলে আমরা অনায়াসে বার করতে পারতাম যে তাহলে ব্যাংক অর্থাৎ ট্যাক্স পেড কত ব্যালেন্সিং ফিগারে। বুঝতে পারলি? আবার এটা ঘুরিয়েও তো বলতে পারতো যে 25,000, তার মানে পেমেন্ট হয়েছে, ধর এখানে বলতেই পারতো যে 22,000 পেমেন্ট হয়েছে, তারপরে ক্লোজিংয়ে এত পড়ে রয়েছে, তার মানে এখান থেকে ব্যালেন্সিংয়ে তখন আমি বার করে নিতাম যে তাহলে কতটা ক্রিয়েট হয়েছে। কথাটা বুঝতে পেরেছিস? আর এতক্ষণ পর্যন্ত যে ধরনের সামসগুলো আমরা করছিলাম সেখানে পিএফটির ওপর কোনো অ্যাডজাস্টমেন্টস থাকতো না, আমরা কী করতাম, আগের বছরটা পেমেন্ট দেখাতাম আর এই বছরটা পিএলএ ডেবিট করতাম, কিন্তু এরকম অ্যাডজাস্টমেন্টসও থাকতে পারে। বুঝতে পেরেছিস কোন রকম অসুবিধা আছে? এবার আমরা কি করলাম, তাহলে আমাদের দেখ ইকুইটি লাইবিলিটিস সমস্তগুলো হয়ে গেছে, ইভেন ম্যাক্সিমাম এগুলো হয়ে গেছে, ইভেন অ্যাডজাস্টমেন্টসও অনেকগুলো হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা করব কি অ্যাসেটে, তো ওপরে কি আছে, ফার্স্টে ফিক্সড অ্যাসেটের আন্ডারে ট্যাঞ্জিবল অ্যাসেট মেশিনারি 5 lakhs, 3 lakhs, মানে 3 ছিল 5 হলো, তার মানে আরও ফার্দার পারচেস হয়েছে 2 lakhs-এর। আর কোনো অ্যাডজাস্টমেন্টস আছে কি? হ্যাঁ আছে অ্যাডজাস্টমেন্টস। তো যেহেতু এখানে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করব, এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা প্রথমে মেশিনারি একটা অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট ওপেন করে নেব। তাহলে আমরা এই লেজার অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম, মেশিনারি অ্যাকাউন্ট, টু ব্যালেন্স বিডি 3 লাখ, বাই ব্যালেন্স সিডি বলে 5 লাখ। এবার যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেই অ্যাডজাস্টমেন্টটা একবার দেখে নিই, বুঝে নিই কী করতে বলেছে। মেশিনারি কস্টিং 1 lakh, on which depreciation charged was 70,000, was sold at a profit of 20% on book value. Depreciation charged during the year amounted to rupees 70,000। ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে কি বলেছে দেখ, আগে এটা দেখতে হবে যে এইখানে মেশিনারির যেইটা বলেছে সেটা কস্টে দেওয়া আছে, তার রেসপেক্টে ডেপ্রিসিয়েশনটা কিন্তু দেওয়া আছে। আর আমরা এইখানে যেই মেশিনারিটা পাচ্ছি, এই যে ট্যাঞ্জিবল মেশিনারি বলে যেটা দেওয়া আছে, যেহেতু লাইবিলিটি সাইডে কোনো অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে কিছু নেই, তার মানে এইখানে মেশিনারিটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে রিটেন ডাউন ভ্যালুতে। বুঝতে পারলি? তাই আমি এই যে 3 আর 5 দিয়ে যে লেজার অ্যাকাউন্টটা ওপেন করলাম, এইখানে যখন আমি এই মেশিনারিটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা যখন আমি এন্ট্রি দেবো তখন 1 লাখ টাকার দেবো না, কিন্তু তখন এই 1 লাখ যেটা কস্টিং তার রেসপেক্টে যে টোটাল ডেপ্রিসিয়েশন দ্যাট ইজ 70,000, এই দুটোকে মাইনাস করে যে রিটার্ন ডাউন ভ্যালু দ্যাট ইজ 30,000, সেটার কিন্তু এন্ট্রিটা আমাকে এইখানে দিতে হবে, কারণ এইখানে যে মেশিনারিটা মেনটেন হচ্ছে সেটা রিটেন ডাউন ভ্যালুতে মেনটেন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম যে 1 লাখের হচ্ছে টোটাল কস্ট আর তার রেসপেক্টিভ ডেপ্রিসিয়েশন 70,000, তার মানে রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে কি 30,000। তাহলে সেই 30,000টাই হচ্ছে বুক ভ্যালু।
এইবার ওটাকে বিক্রি করেছে কত, ওয়াজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20% অন বুক ভ্যালু, তার মানে 30,000-এর উপর 20% চার্জ করলে কত, 6,000, তার মানে বিক্রি হয়েছে 36,000-এ। কথাটা বুঝতে পারলি? ব্যাস এতটুকুনি শেষ। এবার এটা অ্যাডজাস্টমেন্টটা করি। তার মানে রিটেন ডাউন ভ্যালু হচ্ছে ওর কত, 30,000, এটাই হচ্ছে গিয়ে বুক ভ্যালু। এর ওপর প্রফিট কত, 20%, তার মানে 6,000, তার মানে সেল প্রাইস কত হয়েছে, 36,000। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এবারে এইটা কি করব, 36,000টা এখানটা লিখবো যেহেতু টাকাটা পেয়েছে। বাই ক্যাশ আর ব্যাঙ্ক যা ইচ্ছা, 36,000 এখানে লেখ, আর এখানে 2PL বলে 6,000টা লেখ, যেটা হচ্ছে প্রফিট। আর যেহেতু এখানে 6,000 লিখলি, তাই প্রফিট আর লস অ্যাকাউন্টে 6,000টা লিখতে হবে, বুঝতে পারলি? আর এটা কোথায় লিখবো আমরা, এটা আমরা কোথায় লিখবো, এটা আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে সেল অফ মেশিনারি বলে লিখবো। ঠিক আছে, এইটা আর এইটা, চল লিখি। নেক্সট, এটা হচ্ছে সেল অফ মেশিনারি, সেল অফ মেশিনারি বলে 36,000 এখানে এসে বললো। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা 6,000 লিখবো। ঠিক আছে, তাই এখানে এসে পড়বে বাই মেশিনারি বলে 6,000, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এইবার লাস্ট আর একটা যে ডেপ্রিসিয়েশন চার্জ ডিউরিং দ্য ইয়ার অ্যামাউন্টেড রুপিস 70,000, আমার ডেপ্রিসিয়েশন কত চার্জ হয়েছে, 70,000। তাহলে এইটা একটা কাজ কর, PL অ্যাকাউন্টে এখানে কর টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি বলে কত, 70 না, 70,000। আর ঠিক এখানেও একটা আসবে বাই ডেপ্রিসিয়েশন বলে। তাহলে আমাদের মেশিনারি হয়ে গেল, বা নন কারেন্ট ইনভেস্টমেন্টে কোনো অ্যাডজাস্টমেন্টস নেই। তার মানে ছিল কত, 1,40,000, আর এখানে 2 লাখ। কিছু বলেছে নন কারেন্ট, হ্যাঁ বলেছে। নন কারেন্ট ইনভেস্টমেন্ট কস্টিং 60,000 ওয়াজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20%। তাহলে এটার একটা লেজার অ্যাকাউন্ট ওপেন করে নিই। তাহলে এইখানে আমরা নন কারেন্ট ইনভেস্টমেন্টের একটা লেজার অ্যাকাউন্ট ওপেন করলাম, টু ব্যালেন্স বিডি, আর এখানে সিডি করে দিলাম 1,40,000। এবার কি বলেছে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট কস্টিং 60,000 ওয়াজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20%। তার মানে যেটা বিক্রি করা হয়েছে তার কস্ট কত, 60,000, তার সাথে প্রফিট অ্যাড হবে 20%, তার মানে 6 দুগুণে 12, তার মানে 12,000, তার মানে সেল প্রাইস কত, 72,000, আর এটা PL। তার মানে এইখানে বাই ক্যাশ বলে আসবে 72,000, এইখানে 2PL বলে আসবে 12,000, এটা PL আর এটা ওইখানে। ঠিক আছে, তাহলে এইবার এখানে কি লিখবো, বাই প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এইখানে আসবে 12,000। ঠিক আছে, এখানে আসবে সেল অফ ইনভেস্টমেন্ট বলে 72,000। ঠিক আছে, এইবার আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে ইনভেন্টরিজের কিছু নেই, ছিল কত, 2 lakhs 1,50,000, তার মানে ফোন 2 লাখের ছিল, 1,50,000, তার মানে 50,000-এর ফোন বিক্রি করেছি, তার মানে 50,000 এসছে। ঠিক আছে, এবার দেখ ডেটার্সে যেটা রয়েছে, ট্রেড রিসিভেবলস যেটা রয়েছে, তার নোটস টু অ্যাকাউন্টস 5 আছে, সেটা আছে ডেটাস তার PBDD। ঠিক আছে, আর এখানে বলেছে যে অল ডেটাস আর গুডস, মানে সমস্ত কিছু ঠিকঠাকই আছে, মানে কোনো ব্যাড ডেট হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এইটাকে আমরা কি করব, এইখানে দেখ, তার মানে এই যে প্রভিশন ফর ব্যাড ডেট, এখানে 5 ছিল। আমরা তো জানি প্রভিশন যখন ক্রিয়েট হয় সেটা কোথা থেকে, PL থেকে তৈরি হয়। তার মানে 5,000 টাকা PBDD ছিল, সেটা হয়েছে কত, 8,000, তার মানে 3,000 কোথা থেকে নিয়ে এসেছি, আরও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে 2 PBDD বলে 3,000 আসবে। ঠিক আছে, আর এইটাকে আমি কি করব, এইটাকে আমরা ওই যে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট ইজ ইনক্রিজ ইন ডেটার্সে করে দেবো। তাহলে আজকে ফোন কত ছিল, 155, ফোন হলো কত, 188, তার মানে 33,000 দিয়ে ফোন কিনেছিস, তার মানে টাকা বেরিয়ে গেছে। বুঝতে পারলি? তাহলে দুটো রেন্ট হয়ে গেলে, এইখানে 3,000 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে, আর এখানে 33,000 আসবে তোর ইনক্রিজ ইন সানি ডেটার্স বলে অপারেটিং অ্যাক্টিভিটি আন্ডারে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালে। ঠিক আছে, লিখে দিই। তাহলে এইখানে আমি লিখে দিলাম ইনক্রিজ ইন ডেটাস 33,000 ব্র্যাকেটের মধ্যে, আর এইখানে 2 PBDD বলে 3,000 লিখে দিলাম। ঠিক আছে, এইবার আমাদের এইটা হয়ে গেল। ঠিক আছে, এইখানে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স 3,10,000 ওপেনিং আর 1,70,000, তাহলে এখানে করে দিই 3,10,000। ঠিক আছে, আর এইখানে আসবে 1,70,000। আর একটুখানি দেখে নিই কোনো অ্যাডজাস্টমেন্টস বাকি কি না। আমাদের এখানে সমস্ত
অ্যাডজাস্টমেন্টসগুলো হয়ে গেছে, ঠিক আছে। এইবার যে সমস্ত লেজার অ্যাকাউন্টসগুলো আমি করেছিলাম এবারে সেগুলোকে ক্লোজ করব। তাহলে এখানে কত 2,72,000, ঠিক আছে। এখানে লিখবো 2,72,000, এইখান থেকে যেটা আসবে তার মানে টু ব্যাঙ্ক ডিউরিং দ্য ইয়ারে পারচেজ হয়েছে, ঠিক আছে। অ্যামাউন্ট কত ব্যালেন্সিংয়ে বেরোবে, তাহলে এখানে কত এলো 1,20,000, তার মানে পারচেজ অফ ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে লিখে দিতে হবে পারচেজ অফ ইনভেস্টমেন্ট বলে স্টার্ট। তাহলে এইখানে হচ্ছে পারচেজ অফ ইনভেস্টমেন্ট কত উইদিন ব্র্যাকেটে 1,20,000, ঠিক আছে। এবার আমরা কি করব, ঠিক একইভাবে এইখান থেকে ওই মেশিনের যে লেজার অ্যাকাউন্টটা ওপেন ছিল সেটাকে আমরা ক্লোজ করব, ঠিক আছে। ক্লোজ করে নিই। এটা যখন আমি ক্লোজ করলাম এখান থেকে বেরোচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্সিং, আচ্ছা ব্যালেন্সিং যেগুলো বেরোবে না সেগুলোকে নিচে লিখে দিবি ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে 3 লাখ। তার মানে এটাও পারচেস করলে পারচেস অফ মেশিনের ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে পোস্ট করে দে। এবার হচ্ছে পারচেস অফ মেশিনারি, পারচেস অফ মেশিনারি 3 লাখ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার আমরা কি করলাম, আলটিমেটলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমরা ক্লোজ করব। তো এখান থেকে করার পর দেখলাম ফান্ড ফ্রম অপারেশন বেরোলো 8,7,375, এটা কোথায় লিখবো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, ঠিক আছে। এবার আমরা কি করলাম, ফান্ড ফ্রম অপারেশনটা এখানে লিখে দিলাম। এবার অপারেটিং অ্যাক্টিভিটিতে যে আইটেমসগুলো রয়েছে সেগুলো প্লাস মাইনাস করে নেটে বসালাম 7,375, ঠিক আছে। তারপর ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে প্লাস মাইনাস করে নেটে বসালাম, যেটা উইদিন ব্র্যাকেটে 3,12,000। এখানে আমাদের যেটা ফিনান্সিং অ্যাক্টিভিটি সেখান থেকে সব প্লাস মাইনাস করে বসালাম 9,2,625। এবার কি করলাম, আউটার কলামে যেগুলো রয়েছে এগুলো সব যোগ করলাম, যোগ করার পর আলটিমেটলি আমাদের যেটা ক্লোজিং ব্যালেন্স আছে বুকস অফ অ্যাকাউন্টস অনুযায়ী সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেলো। দ্যাট মিনস আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই সামসটা ঠিক আছে, যেটা ভীষণ ইজি।